ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, তফসিলি জাতি উপজাতিভুক্ত নাগরিকদের মধ্যেও হবে শ্রেণীবিন্যাস। এই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 7 বিচারপতির বেঞ্চের 6 জন বিচারপতি পুনর্বিন্যাসের পক্ষে। আবারও জানাবো, তফসিলি জাতি উপজাতিভুক্ত নাগরিকদের মধ্যেও শ্রেণীবিন্যাস হবে, এমনই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 7 বিচারপতির বেঞ্চের মধ্যে 6 জন বিচারপতি পুনর্বিন্যাসের পক্ষে। আমরা জানবো বিস্তারিতভাবে। একটু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, একটু বিস্তারিত জানাও আমাদের। দেখো শুভেন্দু, বিষয়টা হচ্ছে 2004 সালে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তপশিলি জাতি এবং উপজাতির মধ্যে আলাদা শ্রেণীবিন্যাসের দাবি খারিজ করে দিয়েছিল। সেটাই কিন্তু আবার যখন সুপ্রিম কোর্টে মামলা ওঠে, সেই বিষয়ে কিন্তু আজ এক ঐতিহাসিক রায় দিয়েছে শীর্ষ আদালত। পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে এবার কিন্তু তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত নাগরিকদের মধ্যেও শ্রেণীবিন্যাস হবে। এবং এদিনের যে রায়, সেখানে শীর্ষ আদালত বলেছে সেখানে কিন্তু 7 বিচারপতির ডিভিশন বেঞ্চ ছিল, যার মধ্যে 6 জন বিচারপতি এই জাতি উপজাতির যে শ্রেণীবিন্যাস তার পক্ষে রায় দিয়েছেন। তোমাকে জানিয়ে রাখবো যে তারা পরিষ্কার ভাবে জানিয়েছে যে তপশিলি জাতি উপজাতির মধ্যে শ্রেণীবিন্যাস প্রয়োজন রয়েছে। এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে তপশিলি জাতিভুক্তদের মধ্যে অনেক শ্রেণী রয়েছে, তাদের মধ্যে কিছু কিছু শ্রেণী তুলনায় পিছিয়ে পড়া। সংরক্ষণের সুবিধা দেওয়া সত্ত্বেও এই প্রজাতিভুক্তদের উন্নয়ন এখনো পর্যন্ত সম্ভব হয়নি। এবং সুপ্রিম কোর্টের যে 7 বিচারপতির যে ডিভিশন বেঞ্চ এদিন ছিল, সেখানে কিন্তু ছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বি.আর. গগৈ, বিচারপতি বেলা এন ত্রিবেদী, বিচারপতি পঙ্কজ মিতাল, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। এই 7 যে বিচারপতি, তাদের মধ্যে 6 বিচারপতি একমত হন এই বিষয়ে। এবং যে দেশের সব তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত নাগরিক সম শ্রেণীভুক্ত নন, তাই তাদের যে শ্রেণীবিন্যাস প্রয়োজন সেটা তারা বলেন। একমাত্র এদের মধ্যে বিচারপতি এন ত্রিবেদী তিনি দ্বিমত পোষণ করেন। এবং এই 6 বিচারপতির যে বেঞ্চ যে পক্ষে রায় দিয়েছেন, সেটাই কিন্তু গ্রহণযোগ্যতা পায়। এবং এই রায়ের ফলে দেশের যে সংরক্ষণ ব্যবস্থা তা কিন্তু পুরোপুরি বদলে যেতে পারে। কারণ এরপর কোনো রাজ্য চাইলে তপশিলি জাতি বা উপজাতিভুক্তদের শ্রেণীবিন্যাস করে আলাদা আলাদা শ্রেণীর জন্য আলাদাভাবে সংরক্ষণ চালু করতে পারে। সেক্ষেত্রে যারা অনগ্রসর তাদের জন্য দেওয়া হতে পারে বাড়তি সংরক্ষণ। এবং সার্বিক যে সংরক্ষণের মাত্রা, সেটা কিন্তু কোনো রকম ভাবে পরিবর্তন করা যাবে না। সুতরাং সবকিছু মিলিয়ে যে রায় এসছে তা ঐতিহাসিক বলা যেতেই পারে। এবং এইটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে, যেটা আমি তোমাকে একটু আগেও বলছিলাম যে 2004 সালেও কিন্তু মামলা হয়েছিল। সেই 2004 সালে তখন কিন্তু এটাকে 5 বিচারপতির ডিভিশন বেঞ্চ দেখাশোনা করেছিল, মামলা শুনেছিল, কিন্তু সেই সময় সেটা সম্পূর্ণভাবে খারিজ হয়ে যায়। এবার কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের পর অবশ্যই যারা এই শ্রেণীগুলোর মধ্যেও যারা পিছিয়ে থাকবে তাদের জন্য একটা বিশেষ সুবিধা তারা পেতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে তাদের লাভ হবে। এবং এর পাশাপাশি বিষয়টা বলা যেতে পারে যে আগামী দিনে যে সমস্ত যে বিভিন্ন পরীক্ষা হয়, বিভিন্ন যে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা বড় ভূমিকা নেবে এই রায়, সে নিয়ে কোনো সন্দেহ থাকছে না। শুভেন্দু, একেবারে সুমন্ত, আমি এখানে একটু জানতে চাইবো, একদিকে সংসদে বিরোধী দলনেতা বারবার কাস্ট সেন্সাস নিয়ে গলা তুলছেন, এবং অন্যদিকে সুপ্রিম কোর্টের এই রায়, গোটা ব্যাপারটা কতটা তাৎপর্যপূর্ণ? একেবারে দেখো, এটা নিয়ে তো জল্পনা হয়েছে ইতিমধ্যে। তুমি জানো যে বক্তব্য তিনি পেশ করেছিলেন, সেই সময় কিন্তু সরকারের পক্ষে অনুরাগ ঠাকুর তিনি কিন্তু একেবারে যেভাবে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধীকে, তিনি বলেছিলেন যে যার জাত নেই সেই আবার জাত গণনার কথা বলছে। এবং সেখানে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী মোদী তাকে সমর্থন করেছেন। এবং তাই নিয়ে কিন্তু কংগ্রেসের তরফ থেকে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের একটা নোটিশ আনা হয়েছিল। সুতরাং এই সবকিছুর মধ্যে এই রায় নিঃসন্দেহে ভীষণ তাৎপর্যপূর্ণ। একেবারে ধন্যবাদ সুমন্ত। আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি জানাচ্ছিল ঠিক সংরক্ষণ নিয়ে নতুন এই ঐতিহাসিক রায়
সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এবং তফসিলি জাতি উপজাতির মধ্যেও এবার থেকে হবে শ্রেণীবিন্যাস। ফলত যে সমস্ত সরকারি পরীক্ষা বা চাকরির পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটি নতুন সম্ভাবনা দেখতে পারে ভারত। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।